নাজনীন বেগম ধমকের সুরে গানের মাঝখানে বলে উঠলেন, এই তুই এখনো গোসল করিসনি, যা গোসল করতে। হাত তুলে মারার জন্য এগিয়ে গেলেন বিছানার দিকে নাজনীন বেগম। আরে মা, যাচ্ছি বলেই নুসরাত এক লাফে বিছানা ছেড়ে বাথরুমের দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল। তারপর শক্ত হাতে শব্দ করে দরজা লাগিয়ে দিল নাজনীন বেগমের মুখের উপরে। ইসরাতের দিকে তাকিয়ে নাজনীন বেগম বললেন, কাপড় চেঞ্জ কর, কাবার থেকে নতুন কাপড় পরে নিবি। ইসরাত শান্ত গলায় কিছুটা বিরোধিতা করে বলল, আম্মা এটা তো নতুন। নাজনীন বেগম কঠোর স্বরে বললেন, চেঞ্জ করতে বলছি মানে চেঞ্জ করবি। আমি তোমাকে আদেশ দিয়েছি, জিজ্ঞেস করিনি। ইসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো। সন্তুষ্ট হয়ে নাজনীন বেগম কিচেনে চলে গেলেন। নাজনীন বেগম চলে যেতেই ওয়াশরুমে দরজা খুলে মাথা বের করলো নুসরাত। রুমের চারিদিকে মাথা ঘুরিয়ে দেখলো নাজনীন বেগম আছেন কিনা। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে কু কু করে শব্দ বের করলো মুখ দিয়ে। নুসরাতের এইরকম অদ্ভুত শব্দ বের করা দেখে ইসরাত মাথা ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকালো। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? নুসরাত জিজ্ঞাসা করলো, আম্মা চলে গিয়েছে? হুম। ইসরাতের বলতে দেরি হয়েছে লাফ দিয়ে বিছানার উপর নুসরাতের আসতে দেরি হয়নি। নুসরাতকে বিছানায় উঠে বসতে দেখে ইসরাত জিজ্ঞেস করলো, তুই গোসল করবি না নুসরাত? নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে বলল, না এখন করব না। ইসরাত জিজ্ঞেস করলো আবার, তো কখন করবি? মেহমান তো প্রায় চলেই এসেছে। নাক ছিটকে নুসরাত আওড়ায়, সন্ধ্যার সময় করব। এরা আবার কিসের মেহমান? এদের আমি মেহমান মনে করি না। তুই একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছিস না এদের। চিল ব্রো, চিল। এদের বেশি পাত্তা দিবি না, পাত্তা দিলেই মাথায় চড়ে বসবে। সো বি কেয়ারফুল। নুসরাত ইসরাত নুসরাতের কথায় কোনোরূপ বিরোধিতা না করে বলল, আচ্ছা। কথা শেষ হওয়ার পর নিচে গাড়ি আসার শব্দ হলো। দু বোন নিজেদের দিকে তাকিয়ে এমন ভান করলো যেন ওরা কোনো মেহমান না। তারপর ঠাস করে বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকলো নুসরাত। আর ইসরাত মোবাইল স্ক্রল করতে লাগলো। মে মাস চলছে। মে মাসে দুপুরবেলায় কাঠফাটা রোদে শরীর পুড়ে যাওয়ার উৎপাত। 12 বছর পর বাড়ির বড় ছেলে ও তার সন্তান ফিরে আসছে। আরে আসছে কি, এসে গেছে। বাড়ির নিচতলা থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। বিরক্তিতে নুসরাতের মুখ দিয়ে বেরিয়ে আসলো, বাল এসেছেন। এভাবে কান্না করার কি আছে ভাই? এদের কি এক সমস্যা? যদি কোনো ব্যক্তি বিদেশে যায় কাঁদে, আবার আসলেও কাঁদে। কি ভাই, এদেরকেও থামাও, আমার মাথা ব্যথা করছে। বিরক্তিতে চবর্ণীয় শব্দ উচ্চারণ করলো নুসরাত। ইসরাত ইন্ট্রোভার্ট ধরনের হওয়ায় নিজের মনের কথাগুলো কারোর সাথে প্রপারলি শেয়ার করতে পারে না। অনেকক্ষণ ধরে গাইগুই করছিল কিছু বলার জন্য, কিন্তু জড়তার জন্য বলতে পারছিল না। কি হয়েছে? অনেকক্ষণ ধরে দেখছি মুচড়া মুচড়িস করছিস। আসলে আসলে নকলে বলতে বলছি তোকে। কি বলবি সেটা বল। নিচে যাবি না? বড় আব্বু আর ফুপ্পির সাথে দেখা করতে অনেকক্ষণ তো হলো তারা এসেছে। নুসরাত চোখ রাঙালো। ইসরাত করুণ মুখ করে তাকালো। নুসরাতকে জিজ্ঞেস করলো, আমি তোর বড় না তুই আমার বড়? তুই বড়। তুই কি জানিস না এটা? আজব প্রশ্ন করিস, ভুলে গেছিস নাকি? তাহলে আমাকে চোখ রাঙাস কেন? আচ্ছা শোন, একটা কথা বলি। কি? তুই এদের থেকে দূরে থাকবি। এরা এক একটা বিষাক্ত সাপ। সুযোগ পেলে ছোবল দিতে দেরি করবে না, বিশেষ করে বড় ফুপির থেকে। ইসরাত কিছু বলতে নিলে নুসরাত বলল, আগে শেষ করতে দে, তারপর তোর বক্তব্য দিবি। ইসরাত মাথা নাড়ালো। আরে বিলেত ফিরত ওই কালো সাদা বিলাইদের থেকে দূরে থাকবি, আর বড় আব্বুর থেকেও। ওই বেড়ার সাথে কথা বলবি না। এত বছর খোঁজ নিল না, এখন আসছেন ভালোবাসা দেখাতে। দেখবি এখন ভালোবাসা উতলে পড়বে। এদের আশেপাশে যেতে যেন না দেখি। দূরে থাকবি। বড় আব্বুকে আমার মোটেও পছন্দ না। ওরা আবার কি করেছে? তুই বুঝবি না, ওদের আশেপাশে যাবি না। তুই এত সুন্দরী, তোর নজর লেগে যাবে। যা, বলিস কি? হাত দিয়ে হালকা থাপ্পড় মেরে বলল ইসরাত। এসিটা অন কর। না। তাহলে ফ্যান চালা। না, বিল উঠে যাবে। তুই তো আর বিল দিবি না, আব্বু দিবে। আহ, বুঝিস না কেন? সঞ্চয় করছি এখন থেকে কিভাবে ভবিষ্যতের জন্য।
তুই এত অলস কেন? বলে দে এখান থেকে উঠতে পারবি না, আর আব্বুর টাকা সঞ্চয় করে কি হবে? আমরা ছাড়া কে খাবে? জানিস তাহলে বলিস কেন কাজের জন্য? আব্বার টাকা আমি খাবো, হয়েছে এখন চুপ। অন্যদিকে সকালে সকলের সাথে কুশল বিনিময় শেষে নিজেদের মধ্যে কথা বলছিল সৈয়দ বাড়ির লোকেরা। হেলাল সাহেব আনিকা আর আরিশাকে ডেকে নিজের পাশে বসালেন। হালকা হেসে বললেন, মায়েরা আমার কেমন আছো? আলহামদুলিল্লাহ বড় আব্বু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়াশোনা কত দূর? আমি এবার এইচএসসি দিয়েছি আর আরিশা এসএসসি ক্যান্ডিডেট। ভালো, ভালো করে পড়াশোনা করো। রেজাল্ট ভালো হলে তোমাদের উপহার দেওয়া হবে। সেটা বুঝলাম, কিন্তু ফ্রান্স থেকে আমাদের জন্য কিছু নিয়ে আসেননি? হেলাল সাহেব অধর মেলে হাসলেন। এনেছি মা, এনেছি। তোমাদের জন্য না এনে আমি থাকতে পারি? খুশিতে হৈ হৈ করে উঠল আনিকা আর আরিশা। ইসরাত নুসরাত কোথায়? আসছি পর্যন্ত দেখতে পেলাম না। অনিকা বলল, আপুরা তো রুমে বড় আব্বু। ও। কথার সমাপ্তি ঘটল গম্ভীর রাশভারী গলার আওয়াজে। আব্বু, আমার রুমটা দেখিয়ে দিলে ভালো হতো। এই জাইনকে কেউ তার রুম দেখিয়ে দাও। হ্যাঁ বাবা চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে তোমার রুমে, লুৎফা বেগম ছুটে এসে বললেন। দোতলার ডান পাশের প্রথম বেডরুম পাড়ি দেওয়ার সময় রিনরিনে মেয়েলি গলা শোনা গেল। নিচে যাবি না? বড় আব্বু আর ফুপ্পির সাথে দেখা করতে। ফরমাল শার্ট ও প্যান্ট পরিহিত সুঠাম দেহের এক পুরুষ উঠে দাঁড়ালো। শান্ত অথচ গম্ভীর গলায় বলল, আপনারা কথা বলুন, আমি রুমে যাচ্ছি। আরিশা প্লিজ আমাকে আমার রুমটা দেখিয়ে দাও। জি ভাইয়া চলুন। দোতলায় গিয়ে শুনতে পেল আরশ কর্কশ গলায় কেউ কাউকে শাসাচ্ছে। বিলেত ফেরত কালা সাদা বিলাইদের থেকে দূরে থাকবি। আরিশা। নিজের রুমের দিকে হাঁটতে হাঁটতে বলল আরশ। আরিশা। জি ভাইয়া। এই রুমে কে থাকে? জি বড় আপু আর মেজো আপু। একটু আগে কার স্বর শোনা গেছিল? মেজো আপুর ভাইয়া। ওহ, ওকে বলে দিবে আস্তে আস্তে কথা বলতে। মেয়েরা এত জোরে কথা বলে না, আমার পছন্দ না। মেয়েদের গলার আওয়াজ নিজের রুমের বাহিরে যাওয়া। জি ভাইয়া, এবার তুমি যাও। আরিশা বের হয়ে গেল। আরশ রুমের দরজা লাগিয়ে দিল, বন্ধ করে রাখা শ্বাস নিল। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল। দুপুর ৩টা। রুমের দরজা নক পড়ল। ইসরাত দরজা খুলে বাহিরে তাকিয়ে দেখল অপরিচিত ব্যক্তি দরজায় দাঁড়িয়ে আছে। কে আপনি? ইসরাতের কাছে মুখের ডিজাইনটা চীনা পরিচিত মনে হলো। আরে আমাকে চিনতে পারছো না? আমি জায়ান, তোমাদের কাজিন। চঞ্চল চিত্রে বলে উঠল শ্বেত বর্ণের ছেলেটা। ও জায়ান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো। তোমার নামটা জানতে পারি? আসলে চিনতে পারছি না, অনেকদিন পর। না না, অনেক কয়েক বছর পর দেখা। আমি ইসরাত, ভাইয়া আসুন ভিতরে আসুন। জায়ান রুমের ভিতর প্রবেশ করে দেখলো বেশ পরিপাটি করে রাখা। বিছানায় বসতে গিয়ে চোখ পড়লো মেঝেতে, সেখান থেকে চুল দ্বারা আবদ্ধ একটি মাথা বের হয়ে আসলো। মুখ থেকে চুল সরাতে সরাতে বলল, কোন বাল এসেছে এই অসময়ে আমাদের রুমে? নুসরাত গালাগাল করতে না করেছি, এরপরও তুই গালাগাল করছিস? মানুষ চোখে লাগে না তোর? কোথায় মানুষ? চারিদিকে চোখ ঘুরিয়ে বলল। জায়ানকে হঠাৎ করে খেয়াল করলো নুসরাত। জায়ানের উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে বলল, এ আবার কে? ও জায়ান ভাইয়া, আমাদের কাজিন। জায়ান, এ আবার কে? কখনো না তো নাম শুনিনি। আচ্ছা যাই হোক, কেমন আছেন? আমি জানি আপনি ভালো আছেন, কষ্ট করে আর বলতে হবে না। ভালো আছেন বলে এখানে আসতে পেরেছেন। তুমি তো দেখি আমার তুলনায় বেশি কথা বলো। এতদিন জানতাম শুধু আমিই বেশি কথা বলি, এখন দেখি তুমিও। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আপনার কথা শেষ হলে আপনি আসতে পারেন। কি? নাক মুচকুচকে জায়ান বলল, বলছি এবার নিজের রুমে যান। আর কতক্ষণ আমাদের রুমে থাকবেন? জায়ান তাকিয়ে থাকলো শ্যামলা বর্ণের মেয়েটির দিকে। নুসরাত, এটা কি ধরনের অসভ্যতামি? আচ্ছা তাইলে আসি ইসরাত। নুসরাত বলল, হ্যাঁ হ্যাঁ আসুন। জায়ান চলে গেল। এর মধ্যে নাজনীন এসে বলে গেলেন দুপুরের খাবার খাওয়ার জন্য। নুসরাত এমনভাবে বসে থাকলো যেন আজ বোম মারলেও এখান থেকে উঠবে না। আরো 10 মিনিট পর নিচে থেকে আবার ডাকলেন খাবার খাওয়ার জন্য। ইস্টার টেনে নিয়ে যেতে যেতে নুসরাত বলল, আরে বোন দাঁড়া, ওড়না তো নিতে দে। রুমের ভিতর এসে ওড়না ভালোভাবে মাথায় পেঁচিয়ে নিচে নামলো। আসসালামু আলাইকুম বড় আব্বু, বড় আম্মু। ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ মা, তুমি কেমন আছো?
জি, আমি ভালো আছি। ইসরাতের পিছন থেকে নুসরাত বের হয়ে আসলো। সালাম দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। হেলাল সালামের উত্তর দিয়ে দুজনের দিকে তাকিয়ে রইলেন। মেহেরুন্নেছার দিকে তাকিয়ে বললেন, ইসরাত কোনটা আর নুসরাত কোনটা? অনেক বছর পর দেখা, আর ভিডিও কলে তো ওরা কখনোই কথা বলতো না। তুই ক কোনটা বড়? নুসরাতের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করলেন, ওইটা নাসিরের বড় মেয়ে। আর ইসরাতের দিকে ইশারা করলেন, ও ছোট মেয়ে। দূর, ওইটা ছোট মাইয়া। আর ইসরাতকে দেখিয়ে বললেন, ওইটা বড় মাইয়া। নুসরাতকে দেখে মনে করছিলাম ও ইসরাত, আর ইসরাতের তুলনায় তো ও লম্বা, তাই আর কি। জাইনার আরশের সাথে দেখা করেছ? জি না। মেহেরুন্নেছা বললেন, সবাই দেখে ভাইবা লয় বড়ডারে ছোট আর ছোটডারে বড়। নাজমিন খাবার দিতে এসে দেখলেন নুসরাত ব্যাগি জিন্স সাথে ক্রপ টপ, চুলগুলো কোনোভাবে খোঁপা করে মাথায় ওড়না পেঁচিয়ে নিচে চলে এসেছে। দেখে মনে হচ্ছে ৬-৭ মাস ধরে খাবার পায়নি। তোর পিঠে অনেক মার পড়বে নুসরাত, এসব কি পড়ছিস? তুই গোসলও করিসনি, ফকিন্নির মতো চেহারা নিয়ে মানুষের সামনে আসলি কিভাবে? তোর যদি এই বেটা ছেলে মার্কা কাপড় আমি না জ্বালাই তাহলে আমার নাম বলে দিস। নাজনীন বেগম চিবিয়ে চিবিয়ে নুসরাতের কানে কানে বলে চলে গেলেন। সাথে ইসরাতকেও চোখ দেখাতে ভুললেন না। এর মানে তোরও হচ্ছে। ভাইয়ারা কোথায়? ইসরাত জিজ্ঞাসা করলো। ওরা একটু একটু খেয়ে রুমে চলে গিয়েছে রেস্ট করার জন্য। নুসরাতকে দেখিয়ে বললেন লিপি বেগম, ও মনে হয় কম কথা বলে। হ বৌমা হ, ও কম কথাই বলে। দেইখালো কেমনে চুপ মাইরা আছে বেটা ছেলে। আচ্ছা আমি আসছি, আমার কিছু কাজ আছে, আপনারা ইশরাতের সাথে কথা বলেন। শার্টের বোতাম লাগিয়ে নিচের দিকে নামছিল আরশ, আর উপরের দিকে উঠছিল নুসরাত। চুলের খোপা খুলে যাওয়ার জন্য চুল বান করছিল। মাঝ সিঁড়িতে আরশের বাহুর সাথে হালকা সংঘর্ষ হলো নুসরাতের। নুসরাত সেদিকে ভ্রুক্ষেপ না করে সিঁড়ি বেয়ে উপরের রুমে দিকে চলে যায়। আরশ পিছনে ফিরে তাকালো কার সাথে সংঘর্ষ লেগেছে দেখার জন্য। লম্বা ফিনফিনে শরীরের একটা মেয়ে অতি দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ধাক্কা লাগাটা মনে হচ্ছে তার কাছে স্বাভাবিক বিষয়। একবার সরি বলার প্রয়োজন বোধ মনে করলো না। বেয়াদব মেয়ে। বিড়বিড় করতে করতে নিচে নেমে গেল আরশ। নিচে নেমে ইসরাতের সাথে দেখা হলো। কুশল বিনিময় শেষে বলল, মাম্মা আমি মাহাদির সাথে দেখা করতে যাচ্ছি, ফিরতে লেট হবে। মাম্মা বাই, বাই পাপ্পা। বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কি গো শালিকাগণ, কোথায় ছিলে এতক্ষণ? রুমে ছিলাম দুলাভাই, আপনারা কখন এলে? ওই তো সবার সাথে। ইসরাত তো নিচে ছিল, বলেনি তোমায়? হ্যাঁ হ্যাঁ বলেছিল, ভুলে গিয়েছিলাম। চলুন দুলাভাই, বাহির থেকে হেঁটে আসি। আর চলো শালিকাগণ। বাগানে গিয়ে সাজিদা আর মমর সাথে দেখা হলো। মমো খেলা করছিল শুভ্র-এর সাথে। সাজিদা তার পাশে মোবাইল স্ক্রল করছিল। সাজিদা ও মমোর সাথে কুশল বিনিময় করার পর দুবোন শুভ্রর সাথে খেলা করতে লাগলো। মে মাসে কখন বৃষ্টি হয় কখন রোদ হয় বোঝা মুশকিল। আর এটা সিলেট অঞ্চল হওয়ায় বৃষ্টি পুরো বছরই হয়। এতক্ষণ রোদের জন্য শরীর পুড়ে যাচ্ছিল, আর এখন আকাশ মেঘলা হয়ে গেছে। কিরে মোমো, দেখা হয়েছে বিদেশিদের সাথে? হুম, তুই দেখা করছিস? না এখনো করিনি, রাতে এমনিতেই দেখা হবে। জানিস জায়ান ভাইয়া দেখতে একই রকম। এই গাদি, ওরা জমজ, এই জন্য একই রকম দেখতে। মাথায় হাত বুলিয়ে মোমো বলল, উফ মারস কেন? বলদের মতো কথা বললে মার খাবি। গরমের দিনে এসব কি হয়? সকালে রোদ বিকেলে বৃষ্টি, বিরক্তির সহিত কথা বলল সাজিদা। এর মধ্যে জোরালো বাতাস শুরু হলো। বাতাসের সাথে কিছুটা বৃষ্টির ফোঁটাও পড়ছে। সাজিদা ওর ছেলেকে নিয়ে বাড়ির ভিতর চলে গেল। মমো আর শুভ্র এ কথা বলতে বলতে ভিতরে চলে গেলেন। ইসরাত, আমার জুতাগুলো নিয়ে বাসার ভিতরে যা, আমি বাড়ির পিছনের দিকে যাচ্ছি। এখন আবার কোথায় যাচ্ছিস তুই? আসছি, বাগানে একটু কাজ আছে, বলে চলে গেল। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ইসরাত দৌড়ে বাড়ির ভিতরে যেতে গিয়ে থমকে গেল, কারণ পিছন থেকে কেউ তার হাত চেপে ধরেছে। ধীরে ধীরে পিছনে তাকিয়ে দেখলো একটা ছেলে তার হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। ভ্রু কুঁচকে তাকালো ইসরাত। কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় গমগমে পুরুষালী গলার স্বরে পুরুষটি জিজ্ঞাসা করলো, বৃষ্টিতে ভিজছ কেন? পুরুষ কণ্ঠটি কানে বজ্রপাত করল। ইসরাত নিজের হাত ছাড়িয়ে আনলো লোকটার কাছ থেকে।
চোখ নিচের দিকে নামিয়ে নিল চুপচাপ। বৃষ্টির টপ টপ পানিতে ভিজে থাকলো ইসরাত ও পুরুষটি। পুরুষটি বিরক্তি নিয়ে তাকালো গোল গোল বিশিষ্ট মেয়েটির দিকে। একটা প্রশ্ন উত্তর দিতে এত সময় লাগে নিজে মনে ভাবলো। অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তর আসলো মেয়েটির কাছ থেকে, আমি বৃষ্টিতে ভিজছি না ভাইয়া। ছোট্ট উত্তর করে বাড়ির ভিতর প্রবেশ করলো। পুরুষটি ভ্রু কুঁচকে তাকিয়ে রইল ইসরাতের যাওয়ার দিকে। তাকে কি মেয়েটি চিনতে পারেনি? হয়তোবা অনেক বছর পর দেখা হওয়ার জন্য। রাতের খাবার এক এক করে খাওয়া হলো। প্রথমবার খেতে বসলেন সৈয়দ বাড়ির পুরুষেরা ও ছেলেরা। দ্বিতীয়বারে বসলেন বাড়ির মেয়েরা ও মহিলারা। খাওয়া শেষে পুরুষরা সবাই নিজ নিজ রুমে চলে গেলেন। মহিলারা কিচেনের কাজ শেষ করে রুমে